নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোলে আজ আমরা আপনাদের দেখাতে চলেছি ঝাড়খণ্ডের ধানবাদে হওয়া একটা কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, যেখানে একজন যুবতী মিতালি যন্ত্রণা আর আক্রোশে ভরা আবেদন জানাচ্ছিল মৃত্যুর জন্য। নিউ দিল্লি, জুলাই 2012। 24 বছরের মিতালি আদালতের কাছে ইচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছিল। আইনি পথে আত্মহত্যার অধিকার চাইছিল সে। 9 বছর আগে মিতালি ধানবাদের একটি কলেজের একজন কৃতি ছাত্রী ছিল। সোশিওলজির দ্বিতীয় বর্ষের ছাত্রী মিতালি এনসিসি ক্যাপ্টেনও ছিল। একাডেমিক্স এবং ওভারঅল পারফরমেন্সের জন্য কলেজ মিতালিকে একটা স্কলারশিপও দিয়েছিল। মিতালি গরিব পরিবারের মেয়ে ছিল। ওর বাবা একটা বিল্ডিংয়ের ওয়াচম্যান ছিলেন আর মা হাউসওয়াইফ। বোন সোনাক্ষী হাই স্কুলে পড়তো আর দাদা চাকরি খুঁজছিল। মিতালি একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছিল। ওর পাড়াতেই থাকতো একটা বেকার ছেলে স্বপন, যে অসভ্যতা করে আর মেয়েদের পিছনে লেগে সময় কাটাতো। ও অনেকদিন ধরেই মিতালিকে প্রপোজ করার ধান্দায় ছিল। অবশেষে একদিন ওর একজন 17 বছরের সঙ্গী রামের সাহায্য নিয়ে স্বপন মিতালিকে প্রপোজ করে বসে। মিতালি ওকে তখনই রিজেক্ট করে দেয়। স্বপন অপমানিত হয়ে রামকে সাথে নিয়ে মিতালিকে অপমান করা শুরু করে। ওই পাড়ারই একজন বিবাহিত আর ছেলে মেয়ের বাবা অজয়ও ওদের সাথে অসভ্যতায় যোগ দেয়। আর এরা তিনজন মিলে যখনই মিতালি কলেজ বা ক্লাসে যেত তখনই বিরক্ত করতে শুরু করে। ধীরে ধীরে মিতালিকে এরা ফিজিক্যাল হ্যারাসমেন্টেরও চেষ্টা শুরু করে। প্রচণ্ড চিন্তিত হয়ে মিতালি বাড়ির লোকেদের বলে। মিতালির বাবা আর ভাই স্বপন, রাম আর অজয়ের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে, কিন্তু এই তিন শয়তানের পরিবার তাদের ব্যবহারে লজ্জিত না হয়ে বরং মিতালি আর তার চরিত্রের দিকেই আঙুল তুলে বসে। ওর বিরুদ্ধেই ছেলেদের ফাঁসিয়ে নিজের দিকে আকর্ষিত করার অভিযোগ ওঠে। অন্যদিকে স্বপন, রাম আর অজয় সমস্ত সীমা পার করে দেয় আর মিতালিকে ফিজিক্যালি মোলেস্ট করার চেষ্টা করে। এবার মিতালির ধৈর্যের সীমা পেরিয়ে যায় আর সে ওদের বাজারের মাঝখানে এক হাত নেয় আর অপমান করে। তিনজনই এই পাবলিক ইনসাল্টে শকড হয়। ওরা তখনও ভাবেনি যে মিতালি ওদের সাথে এমন ব্যবহার করবে। পরের 3 দিন শান্তিতেই কাটে আর মনে হয় যেন ওরা তিনজন শিক্ষা পেয়ে গেছে, কিন্তু না। চতুর্থ দিন অর্থাৎ 22 এপ্রিল 2003-এ মিতালি আর তার পরিবার ছাদে ঘুমানোর সময় স্বপন, রাম আর অজয় সেখানে চুপিসারে পৌঁছয় এবং ঘুমন্ত মিতালির মুখে অ্যাসিড ছুঁড়ে পালায়। এই অ্যাসিড মিতালি আর তার পরিবারের উপর অভিশাপ হয়ে নেমে আসে। মিতালির মাথা থেকে বুক পর্যন্ত 72% পুড়ে যায়। মুখটা সম্পূর্ণ বিকৃত হয়ে যায়। ওর বোন সোনাক্ষীর হাতেও অ্যাসিডের ক্ষত হয়, কিন্তু সৌভাগ্যবশত তার মুখ বেঁচে যায়। ধানবাদ হাসপাতালে উন্নত পরিকাঠামো না থাকায় মিতালিকে বোকারো হাসপাতালে শিফট করা হয়। সেখানে মিতালির প্রাণ বাঁচাবার শেষ চেষ্টা করা হয়। সেই সময় স্থানীয় পুলিশ এফআইআর নথিভুক্ত করে, কিন্তু 3 জন অপরাধী পালিয়ে যায়। এরপর আমার মিতালির রিপোর্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব চাই। এখন অবস্থা কেমন? দেখুন, আমি আপনাদের সবাইকে বলছি যে মিতালির অবস্থা খুবই সিরিয়াস। কিন্তু ঠিক তো হয়ে যাবে না? এটা কয়েকটা দিন, সপ্তাহ বা মাসের ব্যাপার নয়। আমাদের সবাইকে আর মিতালিকেও অনেক দিন ধরে লড়তে হবে। এর মধ্যে যে কোনো কিছুই হতে পারে, কোনো গ্যারান্টি দিতে পারছি না। শুধু এটুকুই বলছি যে আজকে, এমনকি এখন থেকে ট্রিটমেন্ট শুরু করছি। একটা করে দিন যাবে, আমরা বিশ্বাস রাখবো। এর থেকে বেশি অ্যাকচুয়ালি আমরা কিছুই করতে পারি না। আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমরা তার পুরোটাই করব ডক্টর নিধি। আই নো ডক্টর, বাট আমাদের ফ্যামিলিকে তো ইনফর্ম করতেই হবে যে এর পরেও যদি কিছু ইমপ্রুভমেন্ট না হয় তাহলে কোনো বড় হসপিটালে শিফট করতে হবে। ইউ আর রাইট ডক্টর। ডক্টর ম্যাডাম, কিছু উন্নতি হলো? সেরকম কোনো উন্নতি হয়নি। অ্যাসিডে মুখটা পুরোপুরি পুড়ে গেছে। আমরা অনেক কষ্ট করে ওকে খাবার খাওয়াচ্ছি আর খুব কষ্ট করে ও নিঃশ্বাস নিচ্ছে।
আমরা ওর কষ্ট কমানোর ভীষণ চেষ্টা করছি, কিন্তু ওর কষ্টটা কোনো সাধারণ কষ্ট নয়। মিতালি আবার আগের মতো হয়ে যাবে তো ডাক্তার? সরি, কিন্তু এখনই আমার কাছে এ প্রশ্নের কোনো উত্তর নেই। কিন্তু আমরা ওর সাথে দেখা তো করতে পারি না? হ্যাঁ, দেখা করতেই পারেন, কিন্তু ওর থেকে কোনো রেসপন্সের আশা করবেন না। নার্স, হ্যাঁ বলুন। আমরা কি মেয়েকে দেখতে পারি? এক্ষুনি ড্রেসিং করেছি ওনার। ব্যাস, মাত্র একবার দেখবো মিতালি মাকে। ঠিক আছে, আসুন। মা মিতালি, তুই একদম চিন্তা করিস না, আমরা তোর সাথেই আছি সব সময়। তোকে পুরো সারিয়ে তুলব, একদম আগের মতো করে তুলব তোকে। ওদের খুঁজে বার করতে আমরা পুরো চেষ্টা করেছি, তবু 3 জন পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে? ওই 3 জন গুন্ডা আমার মেয়ের জীবনটাকে তছনছ করে দিল, আর আপনি বলছেন ওরা কিনা পালিয়ে গেছে? দেখুন, ব্যাপারটা তা নয়। আমরা চেষ্টা করছি, কিন্তু এখনো ওদের ধরতে পারিনি। আরে ওরা 3 জন তো পায়ে হেঁটে চলে আসবেন আপনার থানাতে, পুলিশ স্টেশনে। কতদিন আর পালিয়ে বাঁচবে? একদিন না একদিন ঠিক ধরা দেবে। এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আমার মেয়ে মাংসের পিণ্ড হয়ে গেছে, গলে যাওয়া মাংস। না শুনতে পারে, না দেখতে পারে, না বলতে পারে, না খেতে পর্যন্ত পারে। একটা একটা করে শ্বাস যখন নেয় না, সমস্ত ডাক্তাররা শিউরে ওঠে। আর আপনি বলছেন একদিন না একদিন ধরা পড়বে। দেখুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এই বিষয়টা কিন্তু মোটেই সহজ নয়। এখন আপনাকে আপনার মন শক্ত করে আপনার মেয়ের পাশে দাঁড়াতে হবে। ওদের 3 জনকে তো আমরা ধরেই ফেলবো। আমরা তো আর হাত গুটিয়ে বসে নেই, ছায়ার মতো ওদের অনুসরণ করছি। একদিন না একদিন ওরা ঠিক সামনে আসবে, আর তখন গলা টিপে ধরব। কিন্তু এসব সত্ত্বেও আপনার মেয়ের মুখ আগের মতো ঠিক হবে না। এতে সোনাক্ষীরও আছে। এটাও হয়তো যথেষ্ট নয়। বলে দেখবো খন আমার ভাইদের, ততদিন তো তুমি এগুলো জমা করো। বাবা, আমিও দিদিকে দেখতে যাব, তোমার সাথে যাব হসপিটালে। মা, এখন আমি আর আশিস হাসপাতালটা সামলাচ্ছি। দিদি খুব তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি আসবে, তখন দেখতে পাবি। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। কি মা, বল। ওরা আমাকে হুমকি দেয়। কারা? স্বপন আর রামের বাড়ির লোকজন। এই মেয়ে শোন, তোর বাপকে গিয়ে বল আমার ছেলের নামে যে কমপ্লেনটা করেছে সেটা তুলে নিতে। আমার ছেলে কিচ্ছু করেনি, শুধু শুধু ওকে ফাঁসিয়ে আমাদের সবাইকে বিপদে ফেলছে তোর বাপ। আপনার রাম ওই সময় ওখানেই ছিল, আমি নিজের চোখে ওকে দেখেছি। আচ্ছা, তুই তো চোখ দুটো সাবধানে রাখিস। যেটা একবার ঘটে গেছে সেটা আবার হোক, এটাই চাইছিস? চাস না তো? বোঝা তোর বাপকে। আপনি চান কি? হ্যাঁ, কি চান আপনি? যে আমরা পুরো পুলিশ ফোর্স আপনার পাড়ায় পাঠিয়ে দিই আপনার প্রোটেকশনের জন্য? দেখুন, আমার এক মেয়ের মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে, আর এক মেয়েকে হুমকি দিচ্ছে। বলুন আমি কি করব?
কার কাছে যাব সাহায্যের জন্যে? আমরা আমাদের কাজ করছি, ওই তিনজন খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আর আমি আগেও বলেছি আর এখনো বলছি, আপনার ছোট মেয়ের কিচ্ছু হবে না। ওরা তিনজন রাগের মাথায় যা করেছে তার কারণ এই যে আপনার বড় মেয়েকে নিয়ে ওদের অসুবিধা ছিল। আমার মনে হয় না আপনার ছোট মেয়েকে ওরা কিছু করবে। মিতালিকে বোকারো হাসপাতালে শিফট করার পর 1 মাস কেটে গেছে, কিন্তু ওর কন্ডিশনের বিশেষ কোনো উন্নতি হয়নি। ও এতটাই পুড়ে গিয়েছিল যে ওকে চেনাও অসম্ভব ছিল। কিন্তু মিতালির বাবা কমলনাথ আশা ছাড়েন। ওদের সন্তান যন্ত্রণায় ছটফট করছিল, কিন্তু কমলনাথ নিজের মেয়ের পাশে বসে সেই দিনের অপেক্ষা করছিলেন যখন ও ঠিক তেমন হয়ে যাবে যেমন ও 1 মাস আগে ছিল। আর অন্যদিকে ওই তিনজন অপরাধী ফেরার ছিল, আর পুলিশের ওদের ধরার কোনো তাড়া ছিল না। আইপিসি 326 ধারায় এই কেস নথিভুক্ত হয়েছে। এই ধারা তখনই কার্যকরী হয় যখন অপরাধী ভলেন্টারিলি নিজের ইচ্ছায় আক্রান্ত ব্যক্তির উপর কোনো ক্ষতিকর বস্তু ফেলে তার ক্ষতি করার চেষ্টা করে। এই তিনজন অপরাধী ভলেন্টারিলি একজন 17 বছরের মেয়ের জীবন মৃত্যুর থেকেও খারাপ করে দিয়েছিল। আইনি ব্যবস্থা ভলেন্টারিলি চুপচাপ বসেছিল যেন কিছুই হয়নি। কিন্তু মিতালির বাবা কমলনাথের রাগটা ভলেন্টারি ছিল না, সেটা একটা আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা লাভার মতো ছিল। উনি অপরাধীদের শাস্তি দিতে চাইছিলেন, কিন্তু পুলিশের ঢিলেমির কারণে উনি সরকারের দরজায় কড়া নাড়েন। সরকারি দপ্তর আর হাসপাতালে একজন বাবা ব্যর্থ লড়াই চালিয়ে যাচ্ছিলেন, একজন মেয়ের যন্ত্রণা কমানোর আর তাকে ন্যায় পাওয়ানোর লড়াই। সে না শুনতে পারত, না দেখতে পারত, না বলতে পারত। তার প্রত্যেকটা নিঃশ্বাস যন্ত্রণা ঝড় হয়ে উঠছিল, কিন্তু মিতালির মস্তিষ্ক সজাগ ছিল, 24 ঘন্টা সজাগ। আর মস্তিষ্ক ভেঙে পড়া শরীরের সঙ্গে লড়াই চালাচ্ছিল যে না, ভেঙে পড়লে চলবে না, যন্ত্রণাকে হারাতে হবে, সেই জীবনকে ফিরে পেতে হবে যেটা নিজের ছিল। এরপরে আমাদের আর কিছুই করার নেই কমলনাথ বাবু। মানে আমার মিতালি সারা জীবন ধরে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় থাকবে? দেখুন, অনেক কিছুই করা সম্ভব, যেমন স্কিন ড্রাফটিং, ট্রান্সপ্লান্টস ইত্যাদি। তাহলে আপনি কেন বলছেন যতটা সম্ভব আপনারা করেছেন? দেখুন, আমাদের পক্ষে যা করা সম্ভব এই হসপিটালে তা আমরা করেছি। যেসব ট্রিটমেন্টের আমি কথা বলছি সেগুলো দিল্লিতে হয়, সাফদারজাং হসপিটালে, এখানে নয়। আর আপনাদের জানানো আমার কর্তব্য যে এই চিকিৎসা খরচ সাপেক্ষ, আপনাদের তৈরি থাকতে হবে। সেটা কত হতে পারে? সঠিক বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি অনেক খরচা হবে। আর কতদিন চোরের মতো লুকিয়ে লুকিয়ে থাকবো? শুনেছি কেসটা ঠান্ডা হয়ে গেছে, পুলিশও নাকি চুপ করে গেছে। তো ছাড়া ছেলে, আমি যতদিন না বলবো তুই ঘরের বাইরে পা রাখবি না, বুঝলি? পুলিশ হয়তো চুপ করে গেছে, কিন্তু এই হতচ্ছাড়ি মেয়েটার বাপ সে তো আর চুপ করেনি। ও দিল্লি টিল্লি যাওয়ার চেষ্টা করছে, মন্ত্রীদের সঙ্গে দেখা করবে, তখন তুই বুঝবি। এ কেমন কথা? আমি কি কোনো ক্রিমিনাল নাকি? কোনো মার্ডার ফার্ডার করেছি নাকি? মেয়েটার একটু অহংকার হয়েছিল, একটু শায়েস্তা করে দিয়েছি। এতে এমন কি মহাপাপ করে দিয়েছি আমি?
স্যার প্রায় 2 মাস হয়ে গেল, কিন্তু এখনো অপরাধীরা ধরা পড়ল না। আমার মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। ওকে আমরা ধানবাদ থেকে বোকারো এনেছি চিকিৎসার জন্য, আর এখন দিল্লি নিয়ে যাচ্ছি। 2 মাস হয়ে গেল আপনার দপ্তরে ঘুরতে ঘুরতে, সাহায্য চাইতে, কারণ ওই 3 জন গুন্ডাকে যাতে ধরতে পারা যায়। এটা কোনো অন্যায় চাহিদা কি? দেখুন, আপনি শান্ত হন। আমি আপনার এই কেসটা সম্বন্ধে জানি, আমাদের তদন্ত এখনো চলছে। আপনি এখানে বারবার আসার কষ্ট কেন করছেন? কষ্ট কষ্ট তো করতেই হচ্ছে স্যার, কারণ যেসব লোক এখানে বসে আছে না, তারা নিজের কাজ করার কষ্টটা করতেই চায় না। ভাষণবাজি করবেন না, বুঝলেন? আপনার কি মনে হয় আমরা এই অফিস খুলে বসে আছি কি শুধু আপনার জন্য? সরকার চলে এখান থেকে। আপনার মতো লক্ষ লক্ষ লোকের অভিযোগ শুনতে হয় আমাদের। আপনি তো খালি আপনার অভিযোগটাই দেখছেন, তাই না? অনেক অনেক ধন্যবাদ। একটা কথা বলবো স্যার, আমাদের যে কষ্টটা না, সেটা আপনাদেরই কষ্ট। সেটা একজন মানুষের কষ্ট হোক, 2 জনের কষ্ট হোক, আর অনেক মানুষের কষ্টই হোক। এ কথাটা আমি আমার মেয়ের কাছে শিখেছি, যার মুখটাই আমি দেখতে পাচ্ছি না। ও নিজের আকৃতি হারিয়েছে, কারণ গাঁয়ের 3 জন গুন্ডা সেটা সহ্য করতে পারছিল না যে একটা মেয়ের তার নিজের চিন্তা থাকতে পারে, তার বুদ্ধি থাকতে পারে। ও তার মুখাবয়ব হারিয়েছে নিজের গৌরব আর আত্মসম্মান রক্ষা করার জন্য। খুব কষ্ট হয় স্যার যখন আপনারা বলেন না যে আমরা শুধু আমাদের কষ্টটাই দেখি, আপনাদের আরো অনেক কাজ আছে দেখার জন্যে। বাবা, আমি কিছু করিনি। তোর কোনো চিন্তা নেই। কিচ্ছু করিনি। বাবা, ছেলে মানুষ। আমি চিন্তা করিস নি। বাবা, আমার কথাটা একবার শুনুন। শুনুন। বস করে না 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 না, আপনারা ছাড়ুন। আরে চল, যাচ্ছি তো। চল চল বলছি। চল কি, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে কিছু বলবেন তো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে কি হচ্ছে কি? আমি কিছু বলতে পারছি না। এই ভয়ঙ্কর অপরাধের পুরো 2 মাস পর 3 জন অপরাধীকে খুঁজে বার করা হলো, তাও টপ লেভেল থেকে অর্ডার আসার পর। এরপর শুরু হলো চার্জশিটের প্রসেসিং, আর অন্যদিকে মিতালিকে দিল্লি শিফট করা হলো উন্নত চিকিৎসার জন্য। এটা ওর বর্তমান পরিস্থিতি। আমার মেয়ের মুখটা কি আগের মতো হয়ে যাবে? দেখুন, ওর শরীরের অন্য অংশে স্কিন বার করে সেটাকে গ্রাফটিং করা হবে, সেলাই করে। সেই স্কিন থেকে নাক আর কান তৈরি হবে। মিতালি সাধারণ মানুষের মতো বাঁচতে পারবে তো? হয়তো পুরোপুরি নয়। দেখুন, আসল ফাইটার হলো আপনার মেয়ে, যে একাই সবকিছুর মোকাবিলা করেছে। ওর বাকি লড়াই আমরা লড়ব। ধন্যবাদ স্যার, কিন্তু এতে খরচ কত হতে পারে?
যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাকটাকে আবার তৈরি করে দিয়েছি। ডাক্তারবাবু, আমার মেয়ে দেখতে কবে পাবে? ওর চোখ কবে আপনি ঠিক করবেন? দেখুন, এই মুহূর্তে কিছু বলাটা খুব মুশকিল, কিন্তু আপনারা ভরসা রাখুন। আর হ্যাঁ, আমার মতে ওর চোখের চিকিৎসা এখান থেকে আরো বেশি ভালো হতে পারে চেন্নাইতে। ওখানে খুব ভালো আই হসপিটাল আছে। এই আদালতে প্রমাণিত হয়েছে যে অভিযুক্ত স্বপন, অজয় আর রাম মিলে আক্রান্ত মিতালির উপর অ্যাসিড নিয়ে হামলা করেছে, যার কারণে মিতালি গুরুতরভাবে আহত। এই কোর্ট স্বপন আর অজয় দুই অভিযুক্তকে আইপিসির 226 ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করছে আর দুজনকে 9 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। রাম নাবালক হওয়ার জন্য ওকে কারেকশন হোমে পাঠানো হবে। ডিসেম্বর 2005 স্বপন আর অজয়কে 9 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। তৃতীয় অভিযুক্ত রাম অপরাধের সময় নাবালক ছিল, যার কারণে ম্যাজিস্ট্রেট তাকে জামিন দিয়ে দেয়। রাম কারেকশন হোমে মাত্র 7 মাস কাটিয়েছিল। এই তিনজনের জন্য এই শাস্তি কি যথেষ্ট ছিল? এটা আলাদা প্রশ্ন। কিন্তু এই রায়ের থেকেও চমকে দেওয়ার মতো ব্যাপার ছিল আদালতের রায় ঘোষণার 4 মাস পর, মাত্র 4 মাস পর হাইকোর্টে স্বপন আর অজয়ের বেল অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়ে যায় আর ওরা দুজন নিজেদের বাড়ি ফিরে আসে একটা নর্মাল জীবন কাটাবার জন্য। সব মিলিয়ে 4 একর আছে দাদা, আর 1 একর পিছন দিকে আছে। দাদা, এটা ভালো জাতের গরু আর দুধও অনেক বেশি দেয়। বাবা, আমি সব বাধ্য হয়ে করছি। যদি পারো তুমি ক্ষমা করে দিও আমাকে। এ নিয়ে তুমি আর একটাও কথা বলবে না। তুমি যা করছো একদম ঠিক করছো। এই জমি, এই পয়সা কি কাজে লাগবে যদি না আমাদের সন্তানদের কাজে আসে? আমি বলছি, যদি প্রয়োজন পড়ে তাহলে এই বাড়িটাও তুমি বেঁচে দেবে। মিতালির জন্য আমি সবকিছু করব। এটা আমার ভাইরা পাঠিয়েছে। বাবা, মিতু দিদি কেমন আছে? ডাক্তাররা বলছেন সব রকম চেষ্টা করবেন। আরে মধু, তুমি কি করছো তুমি? আরে সামলাও তুমি নিজেকে। আরে যদি আমরাই ভেঙে পড়ি তাহলে আমাদের মিতালির কি হবে? যা হবার তা হবেই তো গো। নমস্কার কাকাবাবু। কেমন আছিস মা? ভালো আছি। নমস্কার। নমস্কার নমস্কার মহেন্দ্রবাবু। কি ব্যাপার বলুন? আপনার মেয়ে কেমন আছে? মেয়ে তো দিল্লিতে আছে। আশিস ওর দেখাশোনা করছে। আজ সন্ধেবেলা আমিও চলে যাব। দেখো, তোমাকে একটা কথা বলি কমলনাথ, আমার কথাটা খারাপভাবে নিও না। গত 9 বছর ধরে তুমি আমার বাড়িতে ভাড়াটিয়া। এমনিতে তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, কিন্তু যে ঘটনাটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, তোমরা তো একদিন এই বাড়িটা ছাড়বেই, কিন্তু আমাকে তো এই পাড়াতেই থাকতে হবে। আর ওই 3টে বদমাশ এই পাড়াতেই থাকে। ওরা আর ওদের পরিবার আমার পিছনে পড়ে যাবে। এসব ফালতু ব্যাপারে আমি জড়াতে চাই না। আর ওরা তো বেলও পেয়ে গেছে শুনলাম, রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে। তোমরা তো জানো, তাই না? আমাকে একটু শান্তিতে থাকতে দাও। তোমার কাছে এটা আমার অনুরোধ। তোমরা অন্য কোনো জায়গায় বাড়ি খুঁজে নাও। বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এটা হলো ডেমোক্রেসির পরিভাষা, যেখানে সমস্ত নাগরিক নিজের জীবন নির্ভয়ে নিজের মতো করে কাটাতে পারে।
অধিকার নিয়ে বাঁচে। কিন্তু মিতালির পরিবারকে অপরাধীদের পরিবারের হুমকির কারণে ধানবাদ ছেড়ে চলে যেতে হলো। ওরা ধানবাদ থেকে অনেক দূর জৈনপুরে গিয়ে থাকতে শুরু করে, যেটা বোকারোয় অবস্থিত। আর যখন দিল্লিতে মিতালির চিকিৎসার জন্য যেত তখন ধর্মশালায় থাকতো। কিন্তু তবুও অপরাধীরা শকুনের মতো ওদের পিছনে লেগেছিল কমপ্লেন তুলে নেওয়ার জন্য। আর এই টর্চার পুরো 2 বছর চলেছিল, 2006 থেকে 2008 পর্যন্ত। কিন্তু মিতালি লড়াই চালিয়ে যাচ্ছিল। ও নিজের পায়ে দাঁড়াতে পারলো, দুটো কথা বলতে পারলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দাদা, বাবা, হ্যাঁ মা, হ্যাঁ। বাবা, হ্যাঁ মা। আমাকে কেমন দেখাচ্ছে এখন? খুব সুন্দর মা। তুই তো আমার সাহসী মেয়ে নে। তুই আগেও সুন্দর ছিলিস, চিরকাল আমার কাছে সুন্দর থাকবি। সোনার মা কোথায় বাবা? বাবা, কি হয়েছে? ওরা আমার সঙ্গে দেখা করতে কেন আসেনি? ওরা ভয় পায় আমার মুখ দেখে? না মা, সেরকম ব্যাপার নয়। মিতু, ওই হ্যাঁ, সোনার বিয়ে হতে চলেছে। ও আসলে কি, ওই 3 জন তো জামিন পেয়ে গেছে, শহরে খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, রোজ রোজ হুমকি দিচ্ছে, সোনাকেও আজে বাজে কথা বলছে। এখন আমাকে আর আশিসকে তো এখানেই সময় দিতে হচ্ছে। মা, সাহস হচ্ছে না সোনাকে একা রেখে আসার। এরই মধ্যে কলকাতা থেকে একটা সম্বন্ধ এসেছিল, তো আমি হ্যাঁ বলে দিয়েছি। ভালো করেছো, খুব ভালো করেছো। কিন্তু মা, তোমার মায়ের শরীরটা এখন ঠিক নেই, কিচ্ছু বলে না, কিচ্ছু করেও না। ডাক্তারবাবুরা বলেছেন ওর মানসিক রোগ হয়েছে। কখনো কখনো শুধু কাঁদতে থাকে। মা, ডাক্তারবাবুরা বলেছেন তোমার চোখ একেবারে ঠিক হয়ে যাবে, কিন্তু তার জন্য চেন্নাই যেতে হবে আমাদের। ওর খরচ 3-4 লাখ টাকা বলেছেন। মা, সত্যি বলছি, আমাদের হাতে এখন 300 কি 400 টাকাও নেই। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। তুমি আমার জন্য যা যা করেছো সেটাই যথেষ্ট।
এবার এই লড়াই আমি নিজেই লড়ব, নিজের মতো করে। মিতালির অপরাধীদের জীবন কোনো সমস্যা ছাড়াই ভালোই কাটছিল। স্বপনের বিয়ে হয়ে গিয়েছিল, দুটো বাচ্চাও হয়েছিল। রাম সারাদিন লোফারি করত আর অজয় নিজের পরিবার নিয়ে সুখেই ছিল। কিন্তু মিতালি, সে তার লড়াইয়ের এমন একটা বিন্দুতে পৌঁছে গিয়েছিল যেখানে তার ন্যায় পাওয়ার কোনো আশা ছিল না। ও জিজ্ঞেস করতে পারছিল না যে ওর অপরাধীরা কেন ঘুরে বেড়াচ্ছে। ও জিজ্ঞেস করতে পারছিল না যে এত সঙ্গীন অপরাধের পরেও ওরা বেল কি করে পেল। ও জিজ্ঞেস করতে পারছিল না যে এই তিনজন কি আবারও কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে পালাবে না। মিতালি কোর্টকে প্রশ্ন করতে পারবে না, মিতালি সরকারকে প্রশ্ন করতে পারবে না, কিন্তু গোটা পৃথিবী, সরকার, কোর্ট, মিডিয়া মিতালিকে প্রশ্ন করতে পারে যে ও নিজের মৃত্যুর আবেদন কিভাবে করতে পারে, ইচ্ছা মৃত্যুকে নিজের অধিকার কি করে বলতে পারে। মিতালি, তুমি 9 বছর লড়াই করেছো, এখন কেন তুমি হাল ছেড়ে দিচ্ছ? কার জন্য লড়ব? আমার চেহারার জন্য নাকি ন্যায় পাওয়ার জন্য? চেহারার জন্য লক্ষ লক্ষ টাকা চাই, আর সেটা নেই আমার কাছে। আর ন্যায়ের জন্য আইনের ভরসা দরকার, আমার কাছে সেটাও নেই। আমি যেখানেই যাই লোকজন আমাকে দেখে ভয় পেয়ে যায়, ঘৃণার চোখে তাকায় আমার দিকে। আর কেউ কেউ জিজ্ঞেসও করে কি হয়েছে, কি করে হয়েছে। আমাকে সব সময় সেই ভয়াবহ ঘটনাটা বলতে হয়। আমার কোনো অভিযোগ নেই, ওনারা সবাই নিজে নিজে জীবন নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আমি ওনাদের মতো সাধারণ মানুষের মতো নিজের জীবনটা নিয়ে বাঁচতে চাই, আমার জীবন নিয়েও ব্যস্ত হতে চাই, কিন্তু আমার আর সেই অধিকার নেই, আর হয়তো কখনো ছিলও না। চারপাশের লোকজন, আমার দেশ, আমি সবসময় আমার দেশকে চাইতাম, বড় হয়ে কিছু একটা হতে চাইতাম আমার দেশের জন্য, কিন্তু হয়তো এই দেশ আমাকে চায়নি। সোশিওলজিতে আমি পড়েছিলাম ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল, কিন্তু হয়তো আমার জীবন, আমার অস্তিত্ব জনসংখ্যার মধ্যে আসেই না। মিতালির যুক্তিগুলো হাজার হাজার ভারতীয়ের বিবেককে জাগ্রত করল। ঝাড়খণ্ডের একজন প্লাস্টিক সার্জন এই অপারেশন বিনামূল্যে করার অফার দিলেন, কিন্তু বাকি খরচটাও অনেক, প্রায় 20 লক্ষ টাকার দরকার। সমাজের প্রত্যেকটা স্তর থেকে, সে সাধারণ মানুষ হোক বা ভিআইপি, সকলে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এলেন। কিন্তু মিতালির অপরাধীরা এখনো তারা বেলে ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা কি জানতে পারি যে এর কারণ কি এমন কারণ যে আমাদের সিস্টেম এত ভয়ঙ্কর অপরাধ করার পরেও এত নরম মনোভাব দেখায়? আমরা কি জিজ্ঞেস করতে পারি যে কি গ্যারান্টি আছে যে এই লোকগুলো আর কখনো এমন নিষ্ঠুর কাজ করবে না? আমরা কি জিজ্ঞেস করতে পারি যে আইপিসিতে অ্যাসিড অ্যাটাকের জন্য আলাদা নন বেলেবল সেকশন কেন তৈরি হবে না, যেখানে ল কমিশনের রেকমেন্ডেশন দিয়ে দিয়েছে? আর এটা কোনো প্রথম অ্যাসিড অ্যাটাক নয়, কয়েক বছর ধরে এটা একটা অস্ত্র হয়ে উঠেছে সেই কাপুরুষদের যারা মহিলাদের আত্মবিশ্বাস, তাদের উন্নতি, তাদের বিকাশ দেখতে পারে না। এটা সেই সংস্থাগুলোর কাছে অস্ত্র যারা মহিলাদের ধমকে ভয় দেখিয়ে নিজের নপুংসকতাকে দেখাতে চায়, হীনমন্যতা আর বর্বরতাকে বাঁচিয়ে রাখতে চায়। এই মানুষগুলোর বিরুদ্ধে শুধু কঠিন পদক্ষেপই এই সমস্যার সমাধান নয়। আমরা কি কোনো দোকানে গিয়ে বিনা পারমিশনে বন্দুক বা বোম কিনতে পারি? একদম না। তাহলে এই অ্যাসিড খোলা বাজারে বিক্রি কেন হচ্ছে, যেখানে এটা খুবই বিপজ্জনক একটা কেমিক্যাল? খোলা বাজারে অ্যাসিডের বিক্রি কি বন্ধ করা অসম্ভব? আইনের এই কাজকর্ম কি দ্রুত আর শক্তিশালী করা যায় না? একটা সাম্প্রতিককালের উদাহরণ আছে। ইংল্যান্ডে একজন ইন্ডিয়ান পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টকে গুলি করে খুন করা হয়। এই খুনের পিছনে কোনো চুরি বা শত্রুতা ছিল না, না সেই খুনি মানসিক রোগী ছিল, না নেশাগ্রস্ত।
বরং সে সম্পূর্ণ সজ্ঞানে মহানন্দে খুনটা করেছিল। তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়, কিন্তু আদালতেও এই 21 বছরের অপরাধীর বিন্দুমাত্র আফসোস ছিল না। এই মামলা 1 বছর চলেছিল। ম্যানচেস্টার কোর্ট এই যুবককে 30 বছরের শাস্তি দিয়েছিল, আর এর মধ্যে না ও কোনো বেল পাবে আর না পেরোল। জাজ বলেছিলেন যে এমন মানুষের সমাজে থাকা বিপজ্জনক। আজকের কেসের অপরাধী স্বপন, অজয় আর রাম কি ততটাই বিপজ্জনক নয়? মিতালির অবস্থা কি মৃত্যুর থেকেও খারাপ নয়? স্বপন আর অজয়কে মাত্র 9 বছরের শাস্তি দেওয়া হয়েছিল, আর 4 মাস পর ওদের বেলও হয়ে যায়। রাম কারেকশন হোমে মাত্র 7 মাস ছিল, আর তারপর সেও বেরিয়ে এলো। এই 3 জন অ্যাসিড হামলাকারী আর তাদের মতো আরো অনেকে আপনার আমার মাঝে স্বাধীনভাবে ঘুরছে। আপনার আর আমাদের মাঝে মিতালির মতো অনেক ভিকটিমও আছে, যারা নিজেদের শরীর আর ন্যায় দুটোর জন্য লড়াই করছে। আর এটা আমাদের 67 বছরের ডেমোক্রেসির অপ্রিয় সত্য। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকে অন্য একটা কেস নিয়ে।